শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, পলিটেকনিকে, স্কুলে, কলেজে সব জায়গায় যে রাজনৈতিক আধিপত্য, আবারও সেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা শুধুমাত্র শুনতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তরের সবথেকে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন কিংবা ইসলামী ছাত্র শিবির বলেন, তিনটা সংগঠন অত্যন্ত শক্তিশালী। মানে ঢাকা মহানগর উত্তরের নিউক্লিয়াস সেটা হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। গতকাল ঢাকা পলিটেকনিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে একাধিক আহতের ঘটনা আমরা শুনতে পেয়েছি, দেখেছি আমরা বিভিন্ন গণমাধ্যমে। প্রায় 25 থেকে 30 জনের মতো হতাহতের ঘটনা ঘটেছে। তাদের অসংখ্য হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিএনপি এবং জামাতের এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্ক সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসু, রাকসু, চাকসু কোনো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সুবিধা করতে পারেনি। ঠিক একইভাবে ঢাকা পলিটেকনিক ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের যে হলগুলা রয়েছে আবাসিক, এই আবাসিক হল থেকে একটা শীষ দিলে প্রায় 3 থেকে 3.5 হাজারের মতো শিক্ষার্থী মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে আসে। সুতরাং বুঝতেই পারছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল কিংবা ছাত্রলীগ কিংবা ছাত্র শিবির তাদের মূল দলের জন্য কতটুকু ভূমিকা কিংবা প্রভাব বিস্তার করতে সক্ষম ঢাকা পলিটেকনিক ছাত্রলীগ। এই ছাত্রলীগে একজন স্বনামধন্য সভাপতি ছিল। একটা সময় ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতো, খাবারের টাকা ছিল না, জামা ছিল না, একটা জামা আয়রন করে করে 7 দিন ক্রমাগত পড়তো সেই চাঁদপুরের কৃতি সন্তান মেহেদী আবিদ। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আপনারা শুনেন, আপনাদের চোখ একদম কপালে উঠে যাবে। এখন অনেকে বলতে পারেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলতেছে কিনা। নো ওয়ে, প্রত্যেকটা প্রমাণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই মেহেদী আবিদ যখন পলিটেকনিক ছাত্রলীগে যোগদান করে তখন তাকে হলে থাকতে দেওয়া হয়নি। তার চারিত্রিক সমস্যার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে ফার্মগেটে সৌদিয়া মার্কেট নামে একটা জায়গা ছিল, সেখানে 3 তলায় একটা হার্ডবোর্ডের রুমে থাকতো। সেখানে খাইতো, এর কাছ থেকে 500 টাকা, তার কাছ থেকে 200 টাকা, এভাবে চলতো। একটা পর্যায়ে ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটি হয়ে গেল। ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য মেহেদী সর্বোচ্চ চেষ্টা করেছে। একটা পর্যায়ে ঘনিষ্ঠ হয়ে যায় এবং পরবর্তীতে তাকে প্রথম কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়। সেই কমিটি কিছুক্ষণের মধ্যে বাদ হয়ে যায় এবং তার পরক্ষণেই তাকে সভাপতি এবং সাইফুল মোল্লা নামে একজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এই কমিটি ঘোষণা করে। এরপর থেকেই আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় মেহেদী আবিদ। তার এবং তার বন্ধু পলিটেকনিকের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তাদের দুইজনের ছবিটা দেখেন। আর এরপর যখন সে সভাপতি হয়ে যায়, তার কয়েক মাসের ব্যবধানে তার চেহারার পরিবর্তন দেখলে আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তিগুলা, এই মানুষগুলা সংগঠনকে শুধুমাত্র নিজেদের ব্যবসা, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহার করেছে। মুখমণ্ডলের অবয়ব দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি চাকচিক্য, দামি দামি পাঞ্জাবি, দামি দামি মোবাইল, দামি দামি ঘড়ি, মার্সিডিজের ব্রেসলেট, মানে একাকার অবস্থা। প্রিন্স, ঢাকা পলিটেকনিকের স্বঘোষিত প্রিন্স বলতে পারেন মেহেদী আবিদকে। ঢাকা পলিটেকনিকের বর্তমান ছাত্র শিবিরের যে সভাপতি মিসবাউল ইসলাম রিফাত, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ঢাকা পলিটেকনিকের ছাত্রলীগের সভাপতি, রানিং সভাপতি মেহেদী আবিদের একনিষ্ঠ কাছের ছোট ভাই। সে এক প্রকার মেহেদী আবিদের থেকে টাকা পয়সা নিয়ে চলাচল করতো। অনেকেই বলতে পারেন ছাত্রলীগে তো গুপ্ত ছিল, গুপ্ত ছিল, বাট সব জায়গায় এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। কারণ মেহেদী আবিদের পুরো পরিবারটা জামাত ঘেঁষা। শুধুমাত্র জামাত ঘেঁষা বললে ভুল হবে, পুরো পরিবার জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই মেহেদী আবিদ ছাত্রলীগকে ব্যবহার করে, ছাত্রলীগের প্রেসিডেন্টকে ব্যবহার করে, উক্ত আসনের যেই সাংসদ ছিল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এদেরকে প্রপার ওয়েতে ব্যবহার করে প্রশাসনে একক আধিপত্য বিস্তার করে মাদক দ্রব্যের ব্যবসা করেছে। ওই এলাকাতে চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু করেছে। অনেকেই বলতে পারেন আপনি তো ছাত্রলীগের সাবেক নেতা, আপনি এভাবে বলছেন কেন? সত্য কথা বলতে হবে। একটা সময় মুখে লাগাম টেনে ধরা হতো, কথা বলার সুযোগ ছিল না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। কারণ যেই ব্যক্তি ছাত্রলীগকে ব্যবহার করে, আওয়ামী লীগকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছে, সেই ব্যক্তি
তার ভাইকে সঠিক রাজনৈতিক মতাদর্শে নিয়ে আসতে পারেনি, তার বাবাকে সঠিক রাজনৈতিক মতাদর্শে নিয়ে আসতে পারেনি। 5 আগস্ট সরকার পতনের পর যখন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া, তখন এই মেহেদী আবিদের আপন সহোদর ভাই মোহাম্মদ তানভীর ইসলাম দেখেন শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে কিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশায় যদি আমাদের পড়ার টেবিলে ইসলামিক বই পেতেন, কোরআনের তাফসীর পেতেন, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যদি লেখালেখি করতাম, আমাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে আয়না করে নিয়ে আটকে রাখতেন, কথা ঠিক কিনা? আজকে দেখেছেন আমরা শহীদ মিনারে আল্লাহ রাসূলের পথে চলে দিচ্ছি, আর আপনারা পালিয়ে দিল্লি চলে গেছেন, কথা ঠিক কিনা? ও যে পাঞ্জাবিটা পরে বক্তব্যটা দিয়েছে, ওই পাঞ্জাবিটাও বাংলাদেশ আওয়ামী লীগের নাম বিক্রি করে যে অর্থ উপার্জন করেছে মেহেদী আবিদ, সেই টাকা দিয়ে কেনা। চাঁদপুরে যে ঘরবাড়িটা করা হয়েছে সেইটাও বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যবহার করে করা। তাকে প্রথম নেতা বানানো হয় 2016 সালে। এরপর সেই কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তার বয়স শেষ হয়ে গেছে, সে বিয়ে করেছে, তারপরেও সেই কমিটি ভাঙার মতো সক্ষমতা হৃদয় এবং ইব্রাহিমের হয় নাই। পরবর্তীতে যখন হৃদয় ইব্রাহিম কমিটির সময় শেষ, সম্মেলন ঘনিয়ে আসছে, তখন অলৌকিক ক্ষমতা বলে মেহেদী আবিদ এবং উক্ত আসনের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কথিত আছে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাকে সবাই বলতো, তার ইশারায় কিংবা তার চাওয়াতে মেহেদী আবিদ পুনরায় একজন হাঁটুর বয়সী সাধারণ সম্পাদককে নিয়ে নতুন একটা কমিটি করে। যে ছেলেকে সাধারণ সম্পাদক বানানো হয়েছিল তার কমিটিতে, সাব্বির, ন্যূনতম রাজনৈতিক সুবিধা দেওয়া তো অনেক দূরের কথা, তাকে রাজনীতি করার স্পেসটুকু দেয় নাই। ক্যাম্পাসের প্রত্যেকটা বিষয়ে এককভাবে আধিপত্য বিস্তার করত। সাব্বিরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। সাব্বিরকে তার যে জুনিয়রগুলো ছিল, রাজনৈতিক জুনিয়র, তাদেরকে দিয়ে প্রতিনিয়ত বেয়াদবি করানো হতো, তাদেরকে দিয়ে প্রতিনিয়ত কোণঠাসা করে রাখা হতো। কারণ সাব্বির ধানমন্ডি বেল্টের ছিল না, সাব্বির তেজগাঁও বেল্টের ছিল না, সাব্বির ছিল মিরপুর বেল্টের। মানে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিটাকে এরা এমন ভাবে বেল্ট হিসাবে ভাগ করে ফেলেছিল, অন্য বেল্টের কেউ নেতা হলে এদেরকে কিভাবে কোণঠাসা করা যায়, এই প্রপার শিক্ষাটুকু আর কেউ পারুক আর না পারুক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে মেহেদী আবিদ চমৎকার ভাবে দেখিয়ে গেছে। 2016 সালে মেহেদী আবিদ প্রথম নেতা হবার পর 3 বছরের মাথায় মেহেদী আবিদ বিয়ে করে, তার একটা মেয়ে সন্তান আছে। এরপর কোন সক্ষমতায়, কোন ক্ষমতা বলে, কোন যোগ্যতায় নাকি অর্থের বিনিময়ে মেহেদী আবিদকে পুনরায় 2024 সালে নেতা বানানো হলো। স্ক্রিনে আপনারা মেহেদীর ভোটার আইডি কার্ড দেখতে পাচ্ছেন। এটা দেখার পর আপনাদের কি মনে হয়, কোন সক্ষমতার কারণে মেহেদীকে আবারও পুনরায় ঢাকা পলিটেকনিকের সভাপতি বানাইতে হইলো? আরো একটা বিষয়, যে ব্যক্তি বিবাহিত, যার একটা সন্তান আছে, যার স্ত্রী আছে, এই ব্যাপারটা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানোর পরেও তাকে কোন যোগ্যতায়, কোন বিনিময় প্রথার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপকারিগরি শিক্ষা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়? কোন ক্ষমতা বলে, কার ক্ষমতায়, কার ইশারায়, কার দায়িত্বে? এই প্রশ্নটা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে করে যেতে চাই। এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে একটা প্রশ্ন করতে চাই। সবকিছু জানার পরেও, জানেন তিনি বিবাহিত, জানেন তার একটা বাচ্চা আছে, জানেন তার বাবা জামাতের সাথে সম্পৃক্ত, তার ভাই ছাত্র শিবিরের নেতা, 6 বছর একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিল ছাত্রলীগের 2016 থেকে 2022 সাল। এই 6 বছরে একজন যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে পারে নাই, যার কারণে কি আপনারা পুনরায় তাকে সভাপতি মনোনীত করলেন? এতই অভাব ছিল ছাত্র নেতার। আমি তো চিন্তাম অনেককেই যারা যোগ্য ছিল নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে না বানিয়ে মেহেদীকে পুনরায় বানানো হলো। কারণ মেহেদীর কাছ থেকে এইটা পাওয়া যায়, মেহেদীর কাছ থেকে লালপরি সাপ্লাই পাওয়া যায়, তাই তো? এই প্রশ্নটা ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে করে গেলাম, আশা করি উত্তরটা দেবেন। তারা উত্তর দিতে না পারলেও তাদের যে পোষাপালিত গৃহপালিত কর্মীগুলো আছে, যারা বট বাহিনীর মতো আমার কমেন্ট বক্সে এসে ঝাঁপিয়ে পড়বেন, তাদের প্রশ্ন রেখে গেলাম। আশা করি প্রশ্নগুলোর উত্তর আপনারা দেবেন। 2 প্রজন্মের আগের একজন ছেলেকে, একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে ধরতে গেলে, ছাত্রলীগের বৃদ্ধ, কারণ তার বয়স 30-এর উপরে ছিল, তাকে কেন ঢাকা পলিটেকনিকের মতো জায়গায় পুনরায় সভাপতি বানাতে হলো? কেন? শুধুমাত্র রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য? না, এখানে অনেক নেতার, এখানে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর বিশেষ বিশেষ রিকোয়েস্ট ছিল। কথিত আছে, শোনা যায়, যদিও এটার প্রমাণ আমার কাছে নাই, মেহেদী আবিদ নারী সাপ্লাই দিত নেতাদেরকে, এবং তার ইয়াবার বিজনেস ছিল। জায়েদ খানকে চেনেন? নায়ক জায়েদ খানের সাথে মেহেদী আবিদের একটা চমৎকার সম্পর্ক ছিল। এরা নাকি ওই লা মেরিডিয়ান, ওই ওয়েস্টিন, এইসব জায়গায় লালপরি সাপ্লাই দিত। বুঝছেন লালপরি কি জিনিস? এর বিনিময়ে অটেল অর্থ সম্পত্তির মালিক বনে গিয়েছিল এই মেহেদী আবিদ। এই মেহেদী আবিদের মতো নেতারা প্রতিনিয়ত সংগঠনটাকে ধ্বংস করেছে,
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মেহেদী আবিদরা বড় বড় নেতা হয়েছে, বড় বড় বক্তব্য দিয়েছে, বড় বড় লেকচার দিয়েছে, ঢাকা শহরের স্বঘোষিত প্রিন্স হয়েছে, কিন্তু নিজের পরিবারকে রাজনৈতিক মতাদর্শ ঠিক করতে পারেনি, নিজের বাবাকে জামাত থেকে ফিরিয়ে বঙ্গবন্ধুর আদর্শের ছায়া তুলে নিয়ে আসতে পারেনি, নিজের ভাইকে বঙ্গবন্ধুর আদর্শের ছায়া তুলে নিয়ে আসতে পারেনি। 5 আগস্টের পর যখন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘর ছাড়া, পকেটে টাকা নেই, খাবার পয়সা নেই, তখন মেহেদী আবিদের ভাই শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসি চায়। এরপরেও যদি আপনারা আমাকে বলেন মেহেদী আবিদের পক্ষে কথা বলতে হবে কিংবা মেহেদী আবিদের এইসব অপকর্মকে পেছনে ফেলে রাখতে হবে, আমার মতো ব্যক্তি পারবে না। শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ছাত্র শিবিরের সভাপতি না, ঢাকা পলিটেকনিকে বর্তমানে যারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, এরা প্রত্যেকেই মেহেদীর কাছের লোক ছিল, প্রাণের লোক ছিল, প্রিয় লোক ছিল, কাছের মানুষ ছিল, আপন মানুষ ছিল, প্রিয় মানুষ ছিল। ইভেন মেহেদী আবিদের সাথে যারা রাজনীতি করত, এদের প্রত্যেককেই এদেরকে নার্সিং করত, এদের সাথে সম্পর্ক ছিল, ইভেন এখন পর্যন্ত সুসম্পর্ক আছে। 5 আগস্টের পর কথিত আছে মেহেদী আবিদকে কোনো একটা গ্রুপ আটকে ছিল, এরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেহেদী আবিদ দেশ ত্যাগ করে এই মুহূর্তে সে সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে আছে এবং তার ভাই তানভীর ইসলাম তার সাথে আছে। তারা উমরা পালন করেছে। আপনার স্ক্রিনে কয়েকটা ছবি দেখেন, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা, তার মা, তার ভাই। এবং শহীদ মিনারের যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি ওইটা আমি একটা পাশে রেখে দিচ্ছি, আপনারা দেখেন, ক্রস চেক করেন ছবিটা মিলে যায় কিনা। আপনারা কি জানেন ঢাকা পলিটেকনিক ঢাকা সংসদীয় 12 আসনে অন্তর্ভুক্ত? এই 12 আসনে জামাতের যেই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে, এই প্রার্থী মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের মানুষ। আপনারা জানেন মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীর আশেপাশে যে ব্যক্তিগুলো ছিল প্রত্যেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, প্রত্যেকেই জামাতি। আমি নাম ধরে ধরে বলতে পারবো, কিন্তু আজকে এই পর্যন্তই দিলাম। এই ভিডিও বানানোর পর বিলিভ করেন অনেকগুলো SMS আসবে, অনেকগুলা থ্রেট আসবে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমি সত্য কথা বলতে কখনো ভয় পাই না। আমি আগেও যা ছিলাম 5 আগস্টের পূর্বে, এখনো আমি ঠিক তাই আছি। সুতরাং আমাকে এই সব বইলা কোনো লাভ নাই। প্রিয় দর্শক, কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। এই মেহেদী আবিদরা কি ছাত্রলীগকে ধারণ করত? এই মেহেদী আবিদরা কি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করত? এই মেহেদী আবিদরা কি সংগঠনকে দিতে এসেছিল? এই মেহেদী আবিদরা কি সংগঠনের ভালো চায়? এই মেহেদী আবিদরা কি এখন পর্যন্ত সংগঠনের ভালো চাচ্ছে? এই মেহেদী আবিদরা কি অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আবারও সুদিনে ফিরবে তখনও আবারও ছড়ি ঘুরাবে? আপনারা কি চান এই মেহেদী আবিদরা আবারও আপনাদের উপর এসে ছড়ি ঘুরাক? আপনারা কি চান বিশেষ করে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন, যারা নির্যাতন নিপীড়ন সহ্য করে এখন পর্যন্ত মাঠে টিকে আছেন, আপনারা কি চান এই মেহেদী আবিদরা আবারও আওয়ামী লীগের দায়িত্ব নিক, যুবলীগের দায়িত্ব নিক, স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব নিক? আপনারা কি চান যারা মেহেদী আবিদকে জন্ম দিয়েছে, যেই অপকর্মকারীরা মেহেদীর মতো ছেলেকে নেতা বানিয়েছে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানার পরেও, আপনারা কি চান তারা ঢাকার রাজনীতিতে আবারও ছড়ি ঘোরাক, ঢাকার রাজপথে এসে আবারও নেতৃত্ব দিক, মিছিলের সামনের সারিতে এসে স্লোগান দিক? আপনারা কি চান? হ্যাঁ, চাইতাম আমি, যদি তারা 5 আগস্টের পর তাদের নেতাকর্মীদের অন্তত পক্ষে দেখভাল করত, খোঁজ খবর নিত। কিন্তু 5 আগস্টের পর তেজগাঁও অঞ্চলের ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা সহায়তা করেনি, না আর্থিক সহায়তা, না আইনি সহায়তা, কোনো কিছুই করেনি। সুতরাং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এই এলিট শ্রেণী যদি আবারও আপনাদের উপর ছড়ি ঘোরাতে চায়, আপনারা কি সেটা মেনে নেবেন কি নেবেন না? আশা করি এই প্রশ্নগুলা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। যদি আরও বেশি কিছু জানানোর থাকে অবশ্যই ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, মেল দেওয়া থাকবে, মেল করবেন, যে কোনো ওয়েতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি অনেক কিছু জানবেন এবং আমিও আপনাদের থেকে আরও অনেক কিছু জানতে পারবো। ভালো থাকবেন, পারলে ভিডিওটা অনেক 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 শেয়ার করে দেন। ধন্যবাদ।